একটা 20 বছরের অবিবাহিতা মেয়ে, সে কলেজে পড়ে, কিন্তু সন্ধ্যাবেলায় একটা বিপদের সম্মুখীন হয়ে একটা বাড়ির মধ্যে সে ঢুকে পড়ে। কিন্তু সেখানে ঢোকার পরে তার সাথে যে কি ঘটনা ঘটেছিল এবং তার পরবর্তীকালে কিছুদিন ধরে সে যে কি কি সমস্যার সম্মুখীন হয়ে একটা বড় সমস্যাকে তুলে ধরেছিল, যেটা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই চ্যানেল আত্মা ঈশ্বরকে যেভাবে আপনারা ভালোবাসছেন এবং পাশে থাকছেন, সত্যি আমি আপনাদেরকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই সত্য ঘটনাটি। মেয়েটির নাম রিয়া। মেয়েটির দিদি আমাকে ঘটনাটা পাঠিয়েছে এবং মেয়েটির দিদি বিবাহিত। এই ঘটনা কিন্তু এই বছরেরই ঘটনা, আর শুনলে আপনারা চমকে উঠবেন। এই মাত্র 10-15 দিন হয়েছে ঘটনাটা ঘটেছে। এই বছর কিন্তু বৃষ্টি খুব হচ্ছে আগের 2 বছরের তুলনায়, আর সেইভাবে কিন্তু অনেক জায়গায় অনেক পাড়াতেই গলিতে গলিতে জল জমে গেছে। তো আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা রিয়ার সাথে ঘটেছে। রিয়া বারাসাত কলেজে পড়ে। অশোকনগরেই তার বাড়ি, অনেকটা ভিতরের দিকে, কিন্তু অশোকনগরেরই একটা জায়গায় এসে টিউশন পড়তে যায়। তার বান্ধবীরা যে যে সাবজেক্ট নিয়েছে, অর্থাৎ তার বাড়ির আশেপাশে তো অনেক বন্ধু বান্ধবী রয়েছে, আমি বিশেষত বাড়ির পাশের বন্ধু বান্ধবীর কথা বলছি, তাদের সাথে কিন্তু এই রিয়ার সাবজেক্টটা মেলে না। তারা অন্য সাবজেক্টের এবং রিয়া অন্য সাবজেক্টের। বুধ ও শনিবার সন্ধ্যা 7টা থেকে তার সেই সাবজেক্টের পড়া থাকে। আগে নিয়মিত সে পড়তে গেছে, তেমন কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু সেই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। শুধুমাত্র সেই দিন নয়, কয়েকদিন ধরেই খুব বৃষ্টি, আর সেই কারণেই অশোকনগরের কিছু কিছু জায়গায় না জল জমে গিয়েছিল। সেই দিনটার বেশি জল জমেছিল, পরে হয়তো আস্তে আস্তে চলে যেত। আর সেই দিনই ওর পড়া ছিল, পড়তে ওর যেতেই হবে। সেই দিন যথারীতিও কলেজে গিয়েছিল, সেখান থেকে বাড়ি এসেছে। তারপরে একটু সন্ধ্যার আগে আগে সে বাড়ি থেকে বেরিয়েছে, কারণ তার বাড়ি থেকে তার টিউশন পড়ার দূরত্ব আধ ঘন্টা। 6:30টার সময় বাড়ি থেকে বেরোলে সে ঠিক মতো সে টিউশনে পৌঁছাতে পারবে। বেরিয়েছে 6:25-30-এর দিকে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গেই প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে। বাড়ি থেকে অলরেডিও বেরিয়ে গেছে, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই এখনকার সময়টা না দেখবেন 6:30 মানে কিন্তু তখনও সন্ধ্যা হয়ে পারে না, তার কিছু পরপরই সন্ধ্যা হয় এবং অন্ধকার নেমে আসে। তো সেই দিন যেহেতু বৃষ্টি নেমে এসেছে, মেঘ করেছে, তাই না আগে থেকে একটু অন্ধকার হয়ে গেছে, অর্থাৎ 6:30টার সময় পুরো অন্ধকার হয়ে গেছে আর কি। কিন্তু সেই মেয়েটা যে রাস্তা দিয়ে নিয়মিত পড়তে যায়, সেই রাস্তা দিয়ে পড়তে যায়নি, কারণ সে বলেছিল আরেকটা রাস্তা আছে, আরেকটা গলি আছে, সেটা তুলনামূলক একটু উঁচু, সেখানে জল থাকলেও মোটামুটি যেতে কোনো অসুবিধা হয় না। সে রাস্তা দিয়েও যাচ্ছে। আর দেখবেন ওই জায়গাটা বাড়ি না একটু গলি টলি, পুরো একদম চারিপাশে পাঁচিল দেওয়া, প্রত্যেকটা বাড়ি রয়েছে, দুপাশে 2তলা 3তলা বাড়ি রয়েছে, আর সেই গলি দিয়ে ঘুরে ঘুরে ঘুরেও পড়তে যায়। আর রিয়ার দিদি বলল ওখানকার যে পাড়াটা, ওখানের গলিগুলো না এমনই কলকাতার মতো গলি, যে এই জায়গাটা এসেছি তো মনে হবে যে অন্য জায়গায় গেলে ওটা হয়তো সেম জায়গা, একই রকম দেখতে লাগে। ভালো করে না দেখলে বুঝতে খুব সমস্যা হয়, কিন্তু ওখানকার মানুষজন তো ভালোভাবে চিনে রাখে, ওদের তো কোনো সমস্যা হয় না, অভ্যেস হয়ে গেছে। রিয়ারও অভ্যেস হয়ে গিয়েছিল, কোনো ব্যাপার নয়। মোটামুটি বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে একটু ভিজছে, আবার তাড়াতাড়ি করে হাঁটছে, সেখানে পৌঁছতে হবে ওর। কিন্তু হঠাৎ করে এত এত বৃষ্টি নামে যে কোনো মতেই সে ছাতা নিয়ে যেতে পারছে না, পুরোপুরি ভিজে যাচ্ছে। তখন রিয়া ভাবে যে সামনে যে কোনো একটা বাড়িতে, ওই দেখবেন যে গেটটা হয়, গেটের ওখানে শেড দেওয়া থাকে তো উপরে, সেখানে দাঁড়ালে মোটামুটি ও ভিজবে না। তারপর একটু বৃষ্টি একটু কমে আসলে ও আবার পড়তে যাবে। সেই মতো দেখলো সামনে একটা বাড়ি, কিন্তু সেখানে লাইট জ্বালানো নেই। ও ভেবেছে হয়তো বৃষ্টি হচ্ছে, সেই কারণে হয়তো ওই বাড়ির লাইটটা অফ করা রয়েছে, গেটের লাইটটা আর কি। তবু সে সেখানে গিয়ে দাঁড়ালো। ওখানের শেডটা একটু উঁচু, অনেকটা বড় বিস্তৃত, সেখানে দাঁড়ালে ও ভিজবে না। কিন্তু অন্যান্য বাড়ির শেডটা তুলনামূলক ছোট, যেখানে দাঁড়ালে ও ভিজে যেতে পারে। ও সেখানে গেল, দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি অনবরত বাড়ছে। যত সময় এগোচ্ছে বৃষ্টি তত বাড়ছে। ও খুব মুশকিলে পড়ে গেল। কাছে ফোনও রয়েছে, ওর বাবাকে কিন্তু ফোন করেও বলেছে যে বাবা খুব বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু পড়তে যেতে পারছি না, আমি একটু বৃষ্টি কমলে বাড়ি ফিরে আসছি। ঠিক আছে, ওর বাবা ওকে সাবধানে থাকতে বলে ফোনটা কেটে দিয়েছে।
কারণ এখন কোনো মতে ওর পড়তে যাওয়া ঠিক হবে না, পুরোপুরি ভিজে গেছে, তারপর অনেকটা লেটও হয়ে গেছে, 7টা অলরেডি বেজে গেছে। তো এখন গিয়ে কি করে পড়তে বসবে? ও দাঁড়িয়ে থাকলো যে একটু বৃষ্টি কমলে তারপরে আমি যাব। কিন্তু ও 7টার সময় বেরিয়েছে, 6টা 50-এর দিকে এখানে এসেছে আর কি, ওই বাড়ির তলায় দাঁড়িয়েছে। 8টা বাজতে চললো, বৃষ্টি এখনো কমছে না। কোনো ঝড় কিন্তু হচ্ছে না, ওই নিম্নচাপের জন্য আর কি বৃষ্টিটা হচ্ছিল, তাই অতটা চিন্তাও করছে না। কিন্তু বাড়ি তো যেতে হবে, 8টা বেজে গেছে। আর ওইখানে জায়গাতে সবাই চলাফেরা করে ঠিকই, অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি হচ্ছে তো। আর অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়া মানে কেউ বাড়ি থেকে বেরোবে না, সবাই যে যার বাড়িতে ঢুকে যাবে, বাড়িতেই বসে থাকবে, খাওয়া দাওয়া করবে। তাই রাস্তাঘাটে রিয়া লোকজনও দেখতে পারছে না। আর ওই যে বললাম অন্য রাস্তা দিয়ে এসেছে, যে রাস্তাটা শর্টকাট হয়, এই রাস্তায় ওই যাদের বাড়ি তারাই আর কি আসে। কিন্তু যে রাস্তা দিয়ে পড়তে যেত সেই রাস্তায় কিন্তু অনেকেই যাতায়াত করে, কারণ সেই রাস্তা দিয়ে অনেক জায়গা যাওয়া যায়, আর এটা কিন্তু একটা পাড়ার গলি আর কি। অতএব সেখানে একটা লোকও দেখতে পারছে না রিয়া। রিয়ার খুব ভয় করছে। আরো আধ ঘন্টা কেটে গেল কিন্তু বৃষ্টি কমছে না, 8:30 বেজে গেছে। রিয়া কিন্তু এর আগে পিছন দিকে তাকিয়েছে, পিছনে মানে যেখানে বাড়ি রয়েছে আর কি, বাড়ির লোকজন কি আছে, ওরা কি আমাকে একটু ভেতরে ঢুকতে দেবে, এরকম মনে হয় না যে ওরা যদি বাইরে আসতো হয়তো বলতো ভেতরে এসে বসো বা কিছু। ও 2-1 বার তাকিয়েছে, কিন্তু দেখেছে যে বাড়ির ভেতরে কোনো আলো জ্বলছে না। ও পরে ভেবেছে হয়তো বাড়িতে লোকজন নেই, তাই হয়তো অন্ধকার, কারণ ও দেখতে পাচ্ছে অন্য বাড়িতে আলো জ্বলছে, এই বাড়িতে কেন আলো জ্বলবে না। ব্যাস গেল। কিন্তু জানেন, মাত্র তার 10-15 মিনিট পরে ভেতর থেকে রিয়া শুনতে পেল কেউ একজন তাকে ডাকছে, এক মহিলা কণ্ঠ। খুব বেশি বয়সও তার নয়, সে মহিলা কণ্ঠটি হয়তো এই বাড়ির বউটু হবে। সে ডেকে বলছে, কি ব্যাপার, বৃষ্টিতে ওইভাবে ভিজছো কেন, ভিজেও তো যাচ্ছ, ওইভাবে কি শেডের তলায় দাঁড়ালে আর বৃষ্টি মানায়? চারিপাশ থেকে তো জল এসে পুরো ভিজেই যাচ্ছ, এসো এসো, ছাতা নিয়ে ভেতরে চলে এসো। ও পেছন দিকে তাকিয়েছে, কাউকে কিন্তু দেখতে পায়নি। হয়তো ভেবেছে যে ঘরের ভিতর থেকেই বলছে, বৃষ্টি পড়ছে তো তাই হয়তো সে বাইরে বেরোতে পারছে না, হয়তো ভেতর থেকে কোথা থেকে হয়তো কোনো ঘরের থেকে বলছে সে, যেহেতু পুরো স্পষ্ট শুনতে পেয়েছে। আর একটু ভালোও লাগছে যে সেখানে গিয়ে একটু বসবে, তারপরে যদি রাত হয়ে যায় ধরনের বাবাকে বলবে যে এই বাড়িতে আছে, ওকে নিয়ে যেতে। ও মনে মনে একটু খুশি হলো, আর সত্যি বলতে ভয়ও করছিল, কারণ একাই ভাবে দাঁড়িয়ে রয়েছে, রাস্তাটা পুরো অন্ধকার, চারিপাশে তেমন আলো জ্বলছে না, শুধুমাত্র বাড়িগুলোর ভেতরে ভেতরে আলো জ্বলছে। ভয় লাগে না? ভয় তো লাগাটা স্বাভাবিক না? গেটের থেকে কিন্তু একটু দূরেই আর কি ওদের যে বাড়ি, সে বাড়ির মেইন গেট। ও ভেতরে ঢুকেছে, ঢুকে বলছে, কই, আমি তো এসেছি, দরজাটা একটু খুলুন, আমি আসলাম তো। কিন্তু কোনো আওয়াজ পাচ্ছে না। ও তখন ভাবলো এই মাত্র ডেকে চলে গেল, কিন্তু এখানে কেউ নেই, তাহলে হয়তো উনি পেছন দিকে, বাড়িটা যেহেতু অনেকটা বড় তো ভেবেছে হয়তো পেছন দিকে কিচেন টিচেন রয়েছে, সেখানে রান্না টান্না করছে হয়তো, ও তাই ভেবেছে। পর্দাটা প্রথমে সরালো, অর্থাৎ যে মেইন কোলাপসিবল গেট, সেই গেটের বাইরেও কিন্তু একটা পর্দা টানানো রয়েছে। সে পর্দাটাকে দুপাশে সরালো আর দেখলো কোলাপসিবল গেটটা বন্ধ করা, কিন্তু তালা দেওয়া না। ও ভেবেছে হয়তো ওর জন্য খুলে রেখে গেছে, হয়তো ভিতরে ঢুকতে বলেছে আর কি। মেয়েটা দরজাটা খুললো, ভেতরে ঢুকলো, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো, কারণ কোথাও আলো নেই। মেয়েটা না কেমন একটা লাগছে, যে কিরকম রে বাবা, একটু আলো নেই, কিছু না, কোনো জায়গা থেকে আলো পাচ্ছে না, তাহলে ডাকলো কোথা থেকে আমাকে? মেয়েটা ফ্ল্যাশ লাইটটা জ্বালালো, কিন্তু যখন সে আলো জ্বালালো তখন সে দেখলো যে বাড়িটা স্বাভাবিক নয়। কেন স্বাভাবিক নয় জানেন? কারণ বাড়িটাকে দেখেও পুরোপুরি বুঝতে পারলো যে এই বাড়িতে বহুদিন কেউ থাকে না, আর যদিও কেউ থাকে তাহলে সে বয়স্ক কেউ হতে পারে, আর নতুবা সে অসুস্থ, সে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, কারণ সেই বাড়িতে নোংরা পড়ে রয়েছে। বহুদিন একটা বাড়ি পরিষ্কার না করলে যেরকম নোংরা থাকে না, সেই বাড়িটা পুরো সেম রয়েছে। বারান্দায় চারিদিকে মাকড়সার জাল হয়ে রয়েছে। এরকম কোনো বাড়ি হতে পারে যদি কোনো বাড়িতে লোকজন থাকে? তাহলে ডাকলো কে? ও কতবার করে বলছে যে কেউ কি এখানে আছেন, আমাকে কে ডাকলেন, কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না। ও ভাবলো হয়তো শুনতে পাচ্ছে না বা অন্য কোনো সমস্যাও থাকতে পারে। মেয়েটা কোলাপসিবল গেট খুলে যেখানে ঢুকেছিল এটা বারান্দা মতো, সেখানে কিছুই তেমন নেই, কিন্তু দেখে মনে হচ্ছে এখানে কোনো সোফা টোফা কিছু একটা ছিল, বসার জায়গা। হয়তো কোনো বাইরের লোক যদি এখানে আসতো তাহলে হয়তো এখানে বসতো, এটা বসার জায়গাই মনে হয়। তার পাশেই গলি চলে গেছে, সেই গলি দিয়ে ঢুকে দেখলো একটা বিরাট বড় হল ঘর, আর তার পাশে অনেকগুলো রুম, কিন্তু প্রত্যেকটা রুমে তালা দেওয়া, একটা রুমও খোলা পেল না। ও তো বুঝতেও পারছে না কিচেনটা কোথায়, কারণ তখন ওর মন বলছে যে এই বাড়িটায় যেখানে কিচেন রয়েছে সেখানেই এই মহিলাটি রয়েছে, রান্নাবান্না করছে হয়তো, কারণ সে তো ডাকলো, স্পষ্ট শুনতে পেয়েছে। ও যখন নিচের তলায় কোনো জায়গায় কাউকে খুঁজে পেল না, তখন উপর তলায় চলে গেল। উপর তলায় গিয়েও দেখলো সেম,
যেরকম নিচের তলার রুমগুলো এবং হলঘর, উপরের তলাটাও পুরো সেম, শুধুমাত্র ওই যে কোলাপসিবল গেট খুলে যে বারান্দাটা ওইটুকু উপরে নেই, ওখানে তো একটা ব্যালকনি দেওয়া রয়েছে। উপরে তো গেল, কিন্তু উপরে গিয়ে রিয়া আরো চমকে গেছে। নিচের অবস্থা যেমন তেমন, কিন্তু উপরের অবস্থাটা খুবই মারাত্মক, কারণ সেখানে সমস্ত জায়গায় মাকড়সার জাল হয়ে গেছে। অর্থাৎ সিঁড়ি দিয়ে যখন ও উপরে উঠছে তখন ওর মাকড়সার জালটা ভেদ করে করে ওর ভিতরে ঢুকতে হচ্ছে। এখানে কোনো মানুষ থাকতে পারে না। ভীষণ পরিমাণে ভয় করছে রিয়া, আরো ভাবছে কি করে এখান থেকে বেরোবে, কিন্তু যখন ও উল্টে সিঁড়ি দিয়ে নিচে নামবে ওর তখন কোনো মতে পা সরছে না, পুরো স্থির হয়ে সেখানে ও দাঁড়িয়ে রয়েছে। ও কি করবে কিছু বুঝতে পারছে না, ও ভাবছে আমি এখান থেকে যাব কি করে, ওর পা নিচেই নামছে না। আর তখনই রিয়া পেছন থেকে শুনতে পেল, কিন্তু স্পষ্ট অনুভব করলো, আওয়াজ পেল যে কেউ একজন পিছনে এসে দাঁড়িয়েছে। ও কিন্তু ঘাড় ঘোরায়নি, ও ঘাড় ঘোরাতে পারছে না, কারণ ওর ভয় করছে প্রচন্ড। ও তো অনুভব করতে পারছে পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে, আর সে বলছে, সেটা স্পষ্ট শুনতে পারছে রিয়া, যে কতদিন পর আমার এই বাড়িতে কেউ আসলো, অনেকদিন তো হয়েছে এখানে কেউ আসে না, তুমি এসেছো এখানে। রিয়ার ভয় তখন নিমেষের মধ্যে চলে গেল। ভাবলো সত্যি এই বাড়িতে কেউ আছে, হয়তো সে মানসিকভাবে অসুস্থ, হয়তো সে সত্যি এমনি অসুস্থ, সেই কারণে সে কোথাও যেতে পারে না, একা একাই এখানে থাকে। ও তখন ঘাড় ঘুরে, মানে আনন্দ লাগছে তো যে ভয়টা কমে গেছে, ও তখন পিছনে পিছনে তাকালো, এইভাবে দেখলো সেখানে কেউ নেই, কেউ নেই সেখানে। কি দেখলো, কে বললো এইভাবে ওকে কথাটা? ওর হাত পা কাঁপছে, ও কি করবে কিছু বুঝতেই পারছে না। সেই মুহূর্তের মনে হলো যে পাটা স্থির আর নেই, ও দৌড়াচ্ছে, কিন্তু মনে হচ্ছে পেছন থেকে কোনো মানুষ নুপুর পরে, সে বউ, সে একজন বউ হবে এই বাড়িরই, সে দৌড়চ্ছে পেছন থেকে, ও দৌড়চ্ছে, সেও দৌড়চ্ছে, কিছু দেখতে পাচ্ছে না সামনে কি আছে না আছে। রিয়া কিছু দেখতে পাচ্ছে, সে শুধু দৌড়াচ্ছে। যখন সে বাড়ির যে মেন গেটটা, বাড়িরটার আর কি, বাইরের গেটের নয়, ওই যে গেটটা পেরোবে, তখনই ওর মনে হলো কিছু একটা ঠান্ডা স্পর্শ শরীরটাকে ছুঁয়ে গেল। তাকে ধরার চেষ্টা করছিল, রিয়াকে ধরার চেষ্টা করছিল, হয়তো পারেনি বা কিছু একটা। ঠান্ডা স্পর্শ ওর হাতটা ছুঁয়ে আমার মনে হলো চলে গেল, আর সেইখানেই ও, বৃষ্টি পড়ছে তো পুরো পিছলা হয়ে গেছে জায়গাটা, আর নিচে পুরো স্লিপ কেটে ওই মেইন যে গেট যেখানে দাঁড়িয়েছিল সেখানে গিয়ে পড়লো। আর সেখানে গিয়ে পড়েই অজ্ঞান হয়ে গিয়েছিল রিয়া। রিয়া তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এদিকে ওর বাবা মা দিদি সবাই চিন্তা করছে। এদিকে দিদিকে ফোন করছে রিয়ার বাবা, মানে যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে তাকেও ফোন করছে যে তোর বোন এখনো ফেরেনি, এই ব্যাপার কি করি বলতো। কিন্তু এই যে রিয়ার দিদি, সে একটা ভালো কাজ করেছিল। ফাইন্ড মি বলে একটা অ্যাপ আছে, যেটা রিয়ার দিদির ফোনে খোলা ছিল, রিয়ার ফোনেও খোলা ছিল। কারণ এখনকার যা যুগ পড়ছে না, এই রিসেন্টলি এই 6-7 মাস হয়েছে সেই ফোন, মানে সেই অ্যাপটা খোলা রয়েছে আর কি রিয়ার ফোনে এবং রিয়ার দিদির ফোনেও। কারণ রিয়া অনেক জায়গায় রাত বেরাতে যায়, বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যায়, কখন কোথায় ও থাকে, কোনো বিপদে পড়লে হয়তো সেটা লোকেশনটা দেখে যেতে পারবে। এটা কিন্তু করেছিল, আমার ফোনেও এটা করা আছে, আপনাদেরও মাঝখানে বলে রাখছি এটা করে রাখবেন আপনাদের প্রিয়জনদের কাছে আর কি শুধুমাত্র। সেই সূত্র ধরেই ওরা রাত 11টার সময় সেখানে গিয়ে পৌঁছায় এবং মেয়েটাকে নিয়ে আসে। ওই রাত্রেবেলা ডাক্তারকেও সাথে করে নিয়ে গিয়েছিল। ডাক্তার দেখলো আর বলল যে ভয় পেয়েছে, আর এরকম তেমন কোনো সমস্যা হয়নি, বৃষ্টিতে ভিজেছে, জ্বরটার কিন্তু আসতে পারে। ওষুধ দিয়ে গেল, রাত্রে ওষুধও খাইয়েও দিয়েছে, কিন্তু সারা রাত ধরে ভুলভাল বকেছে মেয়ে, শুধু উল্টো পাল্টা এমন কিছু কিছু কথা মেয়েটা বলেছে যে কথাগুলো ওদের বাড়ির সঙ্গে যায় না, যে কথা মনে হয় সম্পূর্ণ একটা আলাদা পরিবারের ঘটনা, কিন্তু সেটাকে ওরা জ্বরের ঘোরে ভুলভাল বকা বলে ধরে নিয়েছে। এটা তো স্বাভাবিক, তাই না? জ্বরের ঘোরে কিন্তু অনেক মানুষ অনেক রকমের কথা বলে, যে কথার কোনো ভ্যালুই থাকে না। আর রিয়া সারাটা রাত উল্টোপাল্টা শুধু বকেছে, যে কথার মর্ম ওরা কেউই কিছু বুঝতে পারেনি। কারণ রিয়ার দিদিও তো চলে এসেছে বাপের বাড়িতে, সেদিন রিয়ার দিদি ওদের সাথেই ছিল, রিয়ার সাথেই শুয়েছিল, রিয়ার মা আর রিয়ার দিদি। রিয়ার এরকম জ্বর, তো জ্বর চলে এসেছিল, ওষুধে সারেনি, তার আগে থেকে, জ্বর আসার আগে থেকে ওষুধ খাইয়ে দিয়েছিল ঠিক আছে, কিন্তু জ্বরটা কি আর না এসে পারে, জ্বর চলে এসেছিল। কি জানি, হয়তো বৃষ্টিতে ভেজার কারণে, বা হতেও পারে ভয়ের কারণে, কি কারণে তখন তারা কেউই বুঝতে পারেনি। যাই হোক, সেই রাতটা তো কোনো ক্রমে কাটলো। সবাই ভাবলো যে জ্বরের ঘোরে ভুলভাল বকেছে। পরের দিন ভোর হতে হতে ডাক্তারকে ফোন করা হলো, আর বলা হলো যে জ্বর কিন্তু কমেনি, জ্বর খুব এসেছে, রাত্রেবেলা মানে প্রচন্ড পরিমাণে জ্বর এসেছিল, আর ও কিন্তু ভুলভাল বকছিল।
ডাক্তার এসেছে, আবার 3 দিনের কোর্স ওষুধ দিয়ে গেছে, আর 3 দিন ওষুধ খেতে হবে, তাহলে সেরে যাবে, কারণ অনেক তো বৃষ্টিতে ভিজেছে, হয়তো ভয়ও পেয়েছে, এই কারণে জ্বর চলে আসতে পারে। ওষুধ দিল, কিন্তু মেয়েকে সকাল থেকে ওরা কেউ চিনতে পারছে না, আর মেয়েও ঠিকমতো কার সাথে কথা বলছে না, চুপচাপ শুয়ে রয়েছে আর উল্টোপাল্টা বকে যাচ্ছে। তার একটা কথা আমি আপনাদের বলছি, যে আমি তোমাকে ছেড়ে দেব না, তুমি আমাকে ঠকিয়ে গেছো, তোমার জন্যই আমি মারা গেছি, তুমি আমাকে ঠকিয়েছো, তুমি সুখে শান্তিতে সংসার করবে, তোমাকে আমি করতে দেব না। তুমি আমাকে ঘরে বন্দি করে রেখেছিলে, আমি তোমার কাছে যেতেও পারছিলাম না, আমি তোমাকে কিন্তু ছাড়বো না। রাত্রেবেলা সেই কথাগুলো মানে রিয়া বলছিল, কিন্তু সেগুলো অস্পষ্ট, সেগুলো হালকা কেটে কেটে, কোনো কথার সাথে কোনো কথার মিল ছিল না, কিন্তু সকাল থেকে সে চোখ মেরে মেরে ওইভাবে বলেই যাচ্ছে। আর যে কথার অর্থ ভালো শোনায় না। কিন্তু রিয়ার দিদি তো খুব ভয় পাচ্ছে, রিয়ার মাও খুব ভয় পাচ্ছে। মেয়ে মারা গেছে, তোমার জন্য আমি মারা গেছি, তুমি বলতে গেলে মেরে ফেলেছো আমাকে, এরকম বলে যাচ্ছে। মানে ও কোথায় মারা গেছে? কি হলো ওর? কেন এরকম বলছে? এটা ভয়ের বিষয় নয়। রাত্রেবেলা মানুষের জ্বরের ঘরে ভুলভাল বকে, ঠিক আছে, কিন্তু ভোর হতে যখন সকাল হলো ওর গায়ে জ্বর আছে, কিন্তু খুব তো জ্বর নেই। ওষুধ খেয়েছে, সকালে খাওয়ার পরে ওষুধ খাইয়ে দিয়েছে, জ্বর হালকা একটু কমেছে, মেয়ে তো পুরো স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু সেই মেয়ে এরকম ধরনের কথাবার্তা বলছে কেন? ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে গেছে বাড়ির প্রত্যেকটা সদস্য। 2 দিন কেটে গেছে, কিন্তু রিয়া এখনো পর্যন্ত একটা কথাও তার বাবা মা এবং দিদির সাথে কিন্তু বলেনি। তারা জিজ্ঞেস করছে, সেই কথারও কোনো উত্তর দিচ্ছে না, শুধু মুখে ওই একটাই কথা, অন্য পরিবারের ঘটনা সে বলে যাচ্ছে। মনে হয় সে এই পরিবারেরই অংশ নয়, সে অন্য কোনো পরিবারের একজন কেউ, আর সেখান থেকে সে অনেক কষ্ট পেয়েছে, সে মারা গেছে, আর সে ওই কথাগুলো বলছে। আর 2 দিন হয়ে গেছে, মেয়ের জ্বর কমছে না। স্বাস্থ্যবান একটা মেয়ে, গুলুগুলু দেখতে একটা মেয়ে, রিয়ার দিদি যেটা বললো যে বোনকে দেখতে এত সুন্দর, একটা গোলুমুলু মেয়ে, সেই মেয়ে ওই মাত্র 2 দিনের মধ্যেই রোগা হয়ে গেছে। আগের থেকে অনেকটা শরীর ভেঙে গেছে, চোখ মনে হলো পুরো কোটরে ঢুকে গেছে। আমরা তো খুব ভয় পেয়ে গেছি। প্রথম 1-2 দিন আমরা জিনিসটাকে অতটা স্বাভাবিকভাবে নিইনি, ভেবেছিলাম হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তো মাথায় প্রেশারও পড়তে পারে, অনেক সমস্যা। আর সেই কারণেই যখন 3 দিন হয়ে গেছে মেয়েটার জ্বর কমেনি, তখন কিন্তু মেয়েকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। আর সেখান থেকে লিখে দিয়েছিল যে মেয়ে যেহেতু ভুলভাল বকছে, আর আপনারা বলছেন যে মেয়েটা পড়ে গিয়েছিল, আপনারা অজ্ঞান অবস্থায় পেয়েছেন মেয়েকে, হয়তো মাথায় কোনো চোট পেয়েছে, কারণ সবাই তো আগে এটাই ভাববে না যে মেয়েটার হয়তো শরীরে কোনো জায়গায় আঘাত পেয়েছে, মাথায় কোনো সমস্যা হয়েছে, যেহেতু পড়ে গেছিল। তখন সেই হসপিটাল থেকে লিখে দিল, এটা কিন্তু বেশি দিনের ঘটনা নয়, আবারও বলছি, বেশি দিন এই হালেই এগুলো চলছে, এখন মেয়েটা সুস্থ আছে, আগে থেকে বলে দিলাম আর কি। তো তখন মেয়েটাকে বলে দিল সিটি স্ক্যান করতে হবে, মেয়েটাকে নিয়ে যাওয়া হলো, কিন্তু রিপোর্ট জানানো হলো যে রিপোর্ট নর্মাল, সেখানে কোনো সমস্যা নেই। ভালো কথা, সমস্যা না থাকলে তো ভালো। মেয়েটাকে তো বাড়ি আনা হলো, কিন্তু মেয়েটা ভুলভাল বলা কোনো মতেই ছাড়ছে না। তারপরে মাত্র 1 সপ্তাহ আগে মেয়েটাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে অনেক কথাবার্তা বলছে, কিন্তু মেয়েটাকে যখনই জিজ্ঞেস করছে মেয়েটার নাম কি, মেয়েটা অন্য নাম বলছে, অন্য নাম এবং অন্য সারনেম বলছে। কিন্তু এগুলো তো অন্য কেউ অন্যভাবে নেবে, কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট তিনি কি আর বলবেন যে মেয়েটাকে ভূতে ধরেছে এবং তার মধ্যে অন্য কেউ বাস করছে? সে বলছে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। যতই রিপোর্টটা ভালো আসুক না কেন, মেয়েটার মাথায় কিছু একটা আঘাত লেগেছে, মেয়েটা খুব ভুলভাল বকছে। মেয়েটাকে সেখান থেকে বাড়ি আনা হলো, কিন্তু সাইকিয়াট্রিস্ট অনেক ওষুধ দিয়েছে, ওষুধগুলো কিন্তু খাওয়া হয়নি। প্রায় 5-6 দিন হয়ে গেছে, মেয়েটার শরীর কোনো মতে সুস্থ হচ্ছে না। সেই ঘটনা মেয়েটার মামা বাড়িতে পৌঁছে গেছে, আর মেয়েটার মামা বাড়ি হচ্ছে মসলন্তপুরে। সেখান থেকে তারা বলছে মেয়েটাকে যত শীঘ্র পারিস এখানে নিয়ে আয়, কারণ আমাদের তো সুবিধা ঠেকছে না। আর তারা বয়স্ক মানুষ, রিয়ার দাদু দিদা, তারা তো ওইসবই ভাববে, তাই না? তারা এর আগে কিন্তু এইগুলোই ভাববে যে কিছু একটা ঘটনা ঘটেছে, মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো কিছু ঢুকেছে, বা কোনো জায়গায় কোনো বাতাস বা কিছু একটা খারাপ জিনিস লেগেছে তার মধ্যে। মেয়েটাকে নিয়ে যাওয়া হলো মসলন্তপুরে, কিন্তু সেখানে দেখার পরে মেয়েটার যে দাদু বলছে যে মেয়েটাকে দেখে সুবিধার বলে মনে হচ্ছে না, কিছু একটা ওর মধ্যে প্রবেশ করেছে। আর সেই কথা শুনে তো রিয়ার দিদি খুব রেগে গেছে, কারণ সে বলছে যে তোমরা এগুলো কি বলছো, আমার বোন মানসিকভাবে বিধ্বস্ত, ও পড়ে গিয়েছিল, সেই কারণে মাথায় কোনো সমস্যা হয়েছে, কিন্তু রিপোর্ট করানো হয়েছে, রিপোর্ট নর্মাল, আর তোমরা এইসব কথা বলছো, এমনি আমরা চিন্তায় আছে, তোমরা আমাদের মধ্যে আরো অনেক কুসংস্কার ঢোকাচ্ছ। কিন্তু তার দাদু অর্থাৎ রিয়া দাদু কিন্তু কিছু জানতো, হালকা কিছু জানতো। রিয়া দাদু বলছে যে আমি বলছি তো, আমি কি এর আগে কখনো বলেছি? আমি ওকে দেখে বলছি, ও স্বাভাবিক নয়, ওর মধ্যে কিছু একটা ঢুকেছে। রিয়া দিদিকে চুপ করতে বললো। রিয়ার মা বাবা, চুপ কর তুই, দেখি না মেয়েটা তো অসুস্থ, সুস্থ তো হচ্ছে না, দেখি না তো দাদু দিদা ওরা কি বলে, ওরা তো বয়স্ক মানুষ, ওরা নিশ্চয় তোদের খারাপ চাইবে না। রিয়া দিদি চুপ করে গেল, কিছু বললো না।
কিন্তু যখন তাকে ঝাড়ানোর চেষ্টা করলো, সামনে বসিয়ে কিছু করার চেষ্টা করলো, কিন্তু সে কোনো মতেই ঝাড়াতে পারছে না। অর্থাৎ রিয়ার দাদু পেছনে ফিরে আসছে বারবার করে, পারলো না। কিন্তু সেই দিন রাত্রেবেলায় তারা ঘরে বসে আলোচনা করছে যে মেয়ে স্বাভাবিক নয়, এই মেয়েকে আমি ঝাড়াতে পারবো না, যদি আমি পারতাম তাহলে আমি নিজেই করে ফেলতে পারতাম। এর মধ্যে কিছু একটা ঢুকেছে যে অনেক কষ্ট পেয়ে মারা গেছে। তারপরে সেই মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছিল আরেকজনের কাছে, ওর দাদুই নিয়ে গিয়েছিল, তিনি যে কোনো কারণে যেতেন আর কি, অনেক কিছু শিখতেন সেখানে গিয়ে। সেখানে যাওয়ার পরে তিনি বললেন যে বাড়িতে মেয়েটাকে নিয়ে যেতে হবে, যে বাড়িতে আর কি পড়ে গিয়েছিল, ঢুকেছিল, সেই বাড়িতে মেয়েটাকে নিয়ে যাওয়া হলো। কিন্তু সেখানে যাওয়ার পরে এতদিন কিন্তু মেয়েটা পুরো শান্ত। অনেকে আছে না যে এরকম কোনো ঘটনা ঘটলে পাগল হয়ে যায়, অনেক চেঁচামেচি করে, ঝুট ঝামেলা করে, জিনিসপত্র ভাঙচুর করে, এরকম কিন্তু রিয়া কিচ্ছু করেনি। ও কিন্তু পুরো চুপচাপ শান্ত, শুধুমাত্র ভুলভাল বকে যাচ্ছে। কিন্তু যখন ওই মেয়েটাকে বাড়িতে আনা হলো না, সেই বাড়িতে ঢোকার পরে মেয়েটা পুরো পাগল হয়ে গেছে, পুরো পাগল। ওখানে গিয়ে ওরা দেখলো দরজা পুরো বন্ধ, অর্থাৎ কোলাপসিবল গেটে তালা দেওয়া। আমরা নয় এখন জানতে পারছি, কারণ তার আগে থেকে বলে দিয়েছি যে আগের দিন গেটটা খোলা ছিল। এরা তো জানতে পারছে না যে বোন ঘরের ভিতরে ঢুকেছে বা এরকম কোনো ব্যাপার হয়েছে। বোন পড়ে গেছে এইটুকুই জানে, তারপরে তো কিছু জিজ্ঞাসা করতে পারছে না, জিজ্ঞেস করলে উত্তরও দিচ্ছে না। ওরা ভাবছে তালা দেওয়া রয়েছে, কেউ তো বাড়ির ভিতরে নেইও, তাহলে কি করে আমরা কথাবার্তা বলবো। কিন্তু মেয়েটা তো পাগল হয়ে গেছে, অর্থাৎ রিয়া পাগল হয়ে গেছে। সে পুরো পাগল মানুষ যেমন হয় না, সেরকম করছে। সে মনে হচ্ছে সেই কোলাপসিবল গেট সে ভেঙে ফেলবে। সে পুরো পাগল পাগল করছে, কোনো মতেই তাকে আটকে রাখা যাচ্ছে না। আর ওই বাড়িতে একটু বসার জায়গা রয়েছে বাইরে আর কি, একটা সিমেন্ট দিয়ে বসার বেদি মতো রয়েছে, সেখানে ওরা বসে রয়েছে। বসে থাকার পরে চেঁচামেচি শুনতে পাচ্ছে, কারণ মেয়েটা তো ওরকম চেঁচামেচি করছে এই বাড়িতে এসে। আর সেই চেঁচামেচি শুনে না বাইরের কতজন লোক চলে এসেছে, অর্থাৎ আশেপাশে যে বাড়িগুলো আছে তারাও চলে এসেছে। আসার পরে বলছে যে কি হয়েছে, এরকম আপনারা এসেছেন, আপনারা কারা। সমস্ত ঘটনা রিয়ার বাবা মা খুলে বললো যে এরকম এরকম ব্যাপার, আমার মেয়েটা এরকম পড়তে এসেছিল, তো এখানে বৃষ্টির কারণে আটকে গিয়েছিল, আর তারপরে আমরা দেখি যে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আমরা খুঁজে পাই না, ফোনে পাইনি, তারপরে এসে ওর ফোনটা লোকেট করে আমরা ওকে খুঁজে পাই। এই কথা শুনে না ওদের চোখটা পুরো বড় বড় হয়ে গেছে, যারা শুনতে পেয়েছি আর কি। বলছে আপনারা এরকম করছেন কেন, কি হয়েছে। বলছি এই বাড়িতে কেউ আসে না, এই বাড়িতে ভূতের বসবাস, নিশ্চয়ই এই মেয়েটা এখানে এসেছিল আর কিছু একটা ঘটনা ঘটে গেছে। আর রাত্রেবেলায় তো আপনারা বলছেন সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, সেই দিন নিশ্চয়ই বাড়িতে মেয়েটা এসেছিল। আর এই বাড়ির যে অতৃপ্ত আত্মা থাকে, একটা মহিলা, সে নিশ্চয়ই ওর মধ্যে জাকিয়ে বসে রয়েছে আর ওকে অত্যাচার করেছে, কিছু একটা তো হবেই। তখন ওরা সবাই বলল যে হ্যাঁ আমরা বুঝতে পারছি ওর মধ্যে কিছু একটা ঢুকেছে, কিন্তু কে সে, তার সম্পর্কে না জানতে পারলে, তার কষ্ট সম্পর্কে আমরা না জানতে পারলে কি করে তাকে তাড়াবো এখান থেকে, সম্ভব না তো। যদি আপনারা কিছু জেনে থাকেন তাহলে দয়া করে আমাদের একটু বলুন। তখন তাদের মধ্যে অনেকে একটু ইতস্তত বোধ করতে লাগলো, পারিবারিক ব্যাপার তো, পারিবারিক বলতে একটা অন্যরকম একটা কনফিডেন্সিয়াল ব্যাপার, বলবে কি বলবে না সেই করতে করতে বলে ফেললো। তখন তারা বললো যে এই বাড়িতে একজন বয়স্ক মহিলা ছিল, তার একজন ছেলে ছিল আর তার বউ ছিল, কিন্তু সেই ছেলে সে তার বউয়ের সাথে প্রতারণা করে এবং সে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আর তখনই এই বাড়ির ছেলেটার বৃদ্ধ মা অত্যাচার করতে থাকে এই বাড়ির ওই মহিলাটার প্রতি, বারবার করে বলতে থাকে ডিভোর্স দেওয়ার জন্য। কিন্তু এই বাড়ির যে মহিলাটা সে খোরপোশ চাই, বলছে ডিভোর্স দিলে আমাকে খোরপোশ দিতে হবে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি বাঁচবো কি করে, আমার বাড়িতে আমার মা রয়েছে, বাবা রয়েছে, আমার ভাইয়ের বউ রয়েছে, আমি সেখানে গিয়ে থাকবো কি করে, আমার তো টাকার দরকার, আমার তো জীবনটাকে বাঁচানোর দরকার, আমি তো ডিভোর্স চাইনি। সেই নিয়ে অনেক কেসকামারি হয়েছিল, অনেক ঝামেলা হয়েছিল। তারপরে মেয়েটাকে তারা কোনো মতেই ডিভোর্স দেয়নি, কারণ তারা টাকা দেবে না, তারা ডিভোর্স দেবে কিন্তু টাকা দেবে না। আর সেই কারণে বলে ডিভোর্স পেতে হবে না, হয়তো কোনো মানসিক অত্যাচার করেছিল, কোনো কিছু করেছিল। তারপরে শুনেছিলাম একদিন যে মেয়েটা এই বাড়িতে নাকি আত্মহত্যা করেছে বিষ খেয়ে। সে নিয়ে অনেক পুলিশরা এসেছিল, কিন্তু কেউ কিছু করতে পারেনি, কারণ এদের অনেক টাকা আছে, সে টাকা দিয়ে হয়তো মুখ বন্ধ করে কিছু একটা ব্যাপার তো হবেই। তারপরে দেখেছিলাম 1 সপ্তাহ ধরে অনেক ঝামেলা ঘটার পরে সব চুপচাপ। তারপরে প্রায় 1 মাস এখানে ওরা ছিল, কিন্তু হঠাৎ করে কি যে হলো, 1 মাস পরে ওরা এখান থেকে চলে গেল। যেদিন যাবে সেদিন আমরা অনেকে শুনতে এসেছিলাম কি ব্যাপার ট্যাপার হলো, হয় না পাড়াতত্ত্ব ব্যাপার থাকলে তো শোনা টোনা হয়। তো তারা তখন বলল যে এই বাড়িতে থাকতে পারবো না, এই বাড়িতে অনেক সমস্যা দেখা দিয়েছে, ও আমাদের মানে মরার পরেও আমাদের জ্বালাচ্ছে, তার আগেও জ্বালিয়েছে, আমাদের নামে ভুলভাল বদনাম করেছে, সবার কাছে অপমানিত হয়েছি আমরা ওর কারণে, আর মারা যাওয়ার পরেও আমাদের জ্বালিয়ে পুড়িয়ে পুরো শেষ করে দিচ্ছে, এই বাড়িতে আমরা কোনো মতে টিকতে পারছি না। আর সেই কারণে তারা এখান থেকেই বড় দোতলা বাড়ি ছেড়ে ফ্ল্যাটে নাকি চলে গেছে। আর তার মাত্র 2 মাস পরে আবার তারা ফিরে এসেছিল, জানেন, শুধুমাত্র ফিরে এসেছিল। আর আমরা দেখতে পেয়েছিলাম যে একজন তান্ত্রিককে নিয়ে এসেছিল,
আর পরে যখন জানতে পেরেছিলাম যে এই যে বাড়ির মহিলাটা সে নাকি চলে গেছে ওদের কাছে গিয়ে তালাতন করে যাচ্ছে সমানে। আর তাই সে তান্ত্রিককে নাকি এখানে নিয়ে এসেছে, যে তান্ত্রিককে দিয়ে ওর একটা জিনিস যেটা অনেক কাছের, সেই জিনিসটা দিয়েই আর কি অনেক মন্ত্রপুত করে মেয়েটাকে নাকি এখানে বন্দি করে রাখা হয়। আর তারপরে তো আপনারা বলছেন আপনার মেয়ে এখানে এসেছিল, কিন্তু শুধুমাত্র এখানে দাঁড়ালে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমাদের আশেপাশে বাড়ি, আমাদের কিন্তু কোনোদিনও কোনো সমস্যা হয়নি। কিন্তু তখন আরেকজন বলে উঠলো যে অসুবিধা কোনোদিনও কিছু হয়নি, কিন্তু আমরা মাঝে মাঝে শনি মঙ্গলবার বা অমাবস্যার দিনে আওয়াজ পাই। কারণ যেহেতু আমরা জানতাম যে ঘরটায় মহিলাটা থাকতো, সেই ঘরটা হচ্ছে আমাদের বাড়ির পাশটাতে। মাঝে মাঝে আমরা আওয়াজ পেতাম জিনিসপত্র ভাঙচুরের একটা আওয়াজের। আমার মেয়ে থাকতো ওই পাশের ঘরে, ও মাঝে মাঝে আওয়াজ পেতো, আর সেই কারণে আমরা মেয়েটাকে অন্য ঘর দিয়ে আমরা ওখানে থাকতাম। তারপরে অতটা আমাদের সমস্যা হয়নি, কিন্তু যেটা আর কি ও বলছে যে এরকম সমস্যা এটা তো হওয়ার কথা নয়, কারণ তেমন কোনো সমস্যা বা কেউ দেখা কারোর ক্ষতি করা এরকম তো কোনোদিনও হয়নি। তাহলে মেয়েটার এরকম হলো কি করে, ওর মধ্যে এরকম এগুলো হচ্ছে কি করে? আর তখন মেয়েটার দিকে সবাই তাকালো, দেখতে পাচ্ছে যে মেয়েটা কেমন একটা করছে, যেন কাঁদছে, আবার হাসছে, আবার বাড়িটাকে দেখছে, আবার শুধু বলছে তোকে আমি সুখে থাকতে দেব না, তুই আমাকে কষ্ট পাইয়ে আমাকে মেরে ফেলেছিস, তুই সুখে থাকতে পারবি, এরকম বলছে। আবার কাঁদছে, একটা পাগলের মতো করছে। কিন্তু সেই সময় যে মানুষটা আর কি রিয়ার দাদুর যে বন্ধু নয়, যেখানে তিনি যেতেন আর কি, তিনি তখন বলছেন দেখুন এই যে মহিলাটা, তার একটা জিনিসের আমার দরকার, তার জিনিস যদি আমি না পাই তাহলে তার আত্মার আমি মুক্তি ঘটাতে পারবো না। আমি চাইলে কিন্তু শুধুমাত্র এই যে মেয়েটা রিয়া, তার থেকে কিন্তু আত্মাকে সরিয়ে দিতে পারি, কিন্তু সেই আত্মা তো কোনোদিনও মুক্ত হতে পারবে না, বলা তো যায় না। এরপরে হয়তো আরো এখানে কেউ আসলো কোনো কারণে, আর তার মধ্যে ওই যে অতৃপ্ত যে মহিলাটি সে আবার তার আত্মাকে প্রবেশ করিয়ে দিল, বা কোনো একটা ব্যাপার তো ঘটে যেতে পারে, বিপদও তো ঘটে যেতে পারে। রিয়ার হয়তো কোনো বিপদ হচ্ছে না, কিন্তু হতে তো পারে। তখন তারা বলল যে ওদের ফোন নাম্বার আছে, আপনারা একবার ফোন করতে পারেন। ওদের বলতে এই বাড়ির যে মালিক, যে ছেলে, ফোন করলো, সে জায়গায় বসে কিন্তু সমস্ত ঘটনা হচ্ছে। ফোন করলো, ফোন করে বলছে দেখুন এই ব্যাপার, সমস্ত ঘটনা জানিয়ে দিয়েছে, বলছে এই ব্যাপার, আপনি একটু আসুন, গেটে তালা খুলতে হবে, কিছু জিনিসের আমার দরকার, একটা জিনিস না হলে কিন্তু আমরা কিছু করতে পারবো না, এরকম ভাবে বলা হচ্ছে। কিন্তু তারা বলছে যে আমরা কোনো মতে আসতে পারবো না, কারণ তারা হয়তো ভয় পাচ্ছে যে আসলে হয়তো তার প্রতি অ্যাটাক হবে বা কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে। তারা বলছে তারা কোনো মতেই আসতে পারবে না। কিন্তু তারা তখন বলল যে আমরা বাড়ির চাবি পাঠাতে পারি, কিন্তু জিনিসপত্র পাওয়া হয়ে গেলে যেটা আপনাদের দরকার আর কি, সবাই থেকে পাশের 2 বাড়িতে বলে দিল যে আপনারা থাকবেন, তারপরে যা লাগবে আপনাদের ওটা পেয়ে গেলে কিন্তু চাবিটা আমাকে আবার ফেরত দিয়ে যাবেন। আর তারপরের দিনই রিয়াদের যে হাজবেন্ড, তিনি গিয়েছিলেন সেই ফ্ল্যাটে আর কি, সেখান থেকে চাবিটা নিয়ে এসেছিলেন। আনার পরে ওই বাড়ির ভেতরে ঢোকা হয়, আর মেয়েটার, ওই মহিলাটার আর কি একটা শাড়ির আঁচল কাটা বা কিছু একটা অংশ সেখান থেকে নিয়ে আসা হয়। তারপরে সেই বাড়িতে বসে যজ্ঞ করা হয়। কিন্তু যজ্ঞের সময় যে যজ্ঞটা করছিল যে বয়স্ক মানুষটি, তিনি তখন বলছেন তিনি নাকি শুনতে পেয়েছিলেন যে আমি হয়তো মুক্ত হয়ে যাব, কিন্তু আমার অভিশাপ তাদের প্রতি লেগে থাকবে। হয়তো আজকে নয়, কিন্তু বহু বছর পরে হলেও তারা সেই অভিশাপে জর্জরিত হয়ে যাবে, তারা ভুগবেই, কর্মের ফল কখনো বিফলে যায় না। এই কথা নাকি তিনি শুনতে পেয়েছেন। অনেক বড় করে যজ্ঞ করা হয়েছিল, ওই যে বাড়িটা তার আশেপাশের অনেকে এসেছিল, সেখানে যজ্ঞটজ্ঞ করা হলো। যজ্ঞ করার শেষে কিন্তু রিয়াও সুস্থ হয়ে গেল। আর জানেন, আর সেই সময় যখন ওই যজ্ঞটা কমপ্লিট হলো না, রিয়া তো সুস্থ হলোই, আর সেই সময় অনেকগুলো পাখি মনে হলো এই বাড়ির ভেতরে না জাকিয়ে বসেছিল, অনেকগুলো পাখি কিচিরমিচির করতে করতে পুরো আকাশের দিকে উড়ে চলে গেল। ওই যজ্ঞ স্থানে প্রায় 20-22 জনের মতো ছিল, কিন্তু তারা সবাই দেখছে কি ঘটনা এখানে ঘটছে। যাই হোক, যজ্ঞটা খুব ভালোভাবে সম্পন্ন হলো, রিয়াও সুস্থ হয়ে গেল। তখন রিয়া বলছে সমস্ত ঘটনা, যে আমি এখানে এসেছিলাম, দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার মনে হলো ওখান থেকে কেউ যেন ডাকছে, বারবার করে বলছে যে কেন বৃষ্টিতে ভিজে যাচ্ছ, তো ভেতরে এসে বসো। আমি তো হলো কেউ হয়তো ডাকছে, কিন্তু আমি তো তালা দেওয়া দেখিনি, আমি দেখেছিলাম দরজাটা পুরো খোলা, শুধু গেটটা এইভাবে একটু টেনে দেওয়া রয়েছে যাতে কুকুর বিড়াল ঢুকতে না পারে, আমি তো তালা দেওয়া দেখিনি। তাহলে আমার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটলো কি করে? ওকে সবাই কথা বলতে বারণ করলো, যে কথা আর বলিস না, অনেক ধকল গেছে, ঠিক হয়ে যাবে পরে, না সমস্ত ঘটনা তুই পরে বলিস আর কি। মেয়েটাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো, মেয়েটা পুরো সুস্থ হয়ে গেছে, শরীরটা এখন ওর খুব দুর্বল, এখনো নাকি শরীরটা খুব দুর্বল রয়েছে আর কি, ভালো আছে, ও কোনো সমস্যা হয়নি। কিন্তু রিয়ার দিদি একটা কথা শুধু আমাকে বলল, ওই বাড়ি যে ছেলেটা আর কি, তার বৃদ্ধা মা, আর ওই ছেলেটা যার সাথে পরকীয়া লিপ্ত ছিল, সে তো বিবাহিত ছিল, তার সাথে নাকি পরবর্তীকালে বিয়ে করেছে, সেও একটা সংসার ভেঙে নাকি ওখানে এসেছে। ওরা কিন্তু চাইলে চাবি নাও দিতে পারতো, কিন্তু দিল এই কারণে, এই নিয়ে তো অনেক ঘটনা ঘটে গেছে, হতেও তো পারে
যে এই ঘটনাটা আবার রিওপেন হলো, অনেকে আবার জানাজানি হবে, যা চেপে গেছে, সমস্যা তো মিটে গেছে। কিন্তু যদি চাবি না দিত, হয়তো অনেকে অনেক কথা বলতো, ভাঙচুর হতো ঘর বাড়ি, অনেকে জানতো, আবার অনেক সমস্যার সৃষ্টি হতো। এর আগে তো পাড়ার লোকে অতটা এগিয়ে আসেনি এই ব্যাপারে, কিন্তু এখন এগিয়ে এসেছে। যদি কোনো সমস্যা হয় সেই কারণে কিন্তু চাবিটা দিয়েছিল। কিন্তু যখন যজ্ঞ সম্পন্ন হয়ে যায় না, ওই চাবির একটা অংশ না কালো হয়ে গিয়েছিল। ওই চাবি কিন্তু যজ্ঞের মধ্যে কোনো কিছুতে লাগেনি, চাবি তো ওই জামাইবাবুর পকেটেই ছিল, রিয়ার মানে জামাইবাবুর পকেটেই রয়েছে। কিন্তু যজ্ঞের পরে যখন চাবিটা নেবে হাতে, পরের দিন তো দিয়ে আসতে হবে চাবিটা আবার, কিন্তু চাবিটা ওরা লক্ষ্য করেছে একটা জায়গায় কালো হয়ে গেছে। এটার ব্যাখ্যা ওরা কেউ খুঁজে পায়নি, তাই আমাকে রিয়া দিদি বললো যে এটা কিন্তু হয়েছে, জানি না এটা কেন হয়েছে। চাবিটা ওদের দিয়ে আসা হলো, তারপর চলে এসেছে। রিয়া এখন একটু দুর্বল আছে কিন্তু সুস্থ আছে। বাড়িতে কিন্তু ইদানিং একটা পুজো ওরা দিয়েছে, সমস্ত কিছু এখন ভালোভাবে চলছে। কিন্তু আমার একটা জানার আগ্রহ থেকে গেল যে ওই বাড়িতে চাবিটা ওরকম কালো হয়ে গেল কেন? নাকি পকেটে কোনো নোংরা ছিল সেই কারণে কালো হয়ে গেছে? মনের ভুলও হতে পারে, কিন্তু যেটা হলো সেটাই আর কি রিয়ার দিদি আমাকে বলল। কিন্তু আমি এইটুকু বলতে পারি, যদি সত্যি তারা কোনো অন্যায় করে থাকে তাহলে এর ফল তারা পাবে, হয়তো আজকে নয়, কালকে নয়, কয়েকদিন পরে, কিন্তু তারা কর্মের ফল পাবেই। যাই হোক, ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।